আসসালামু আলাইকুম। জাভেদ, আমি লাইভ ক্লাসের লিংকটা পাচ্ছি না। তুমি একটু চেক করে দেখো। কারা কারা জয়েন করলেন একটু জানাবেন প্লিজ। আপনাদের এই ব্যাচের সাথে গতদিনে যে ক্লাসটা নিয়েছিলাম একটু ইনফরমেশনের ভুল ছিল, যে কারণে আমি সামনের দিকে না গিয়ে আবার পেছনের দিকে চলে গিয়েছিলাম। আজকে আপনাদের তো 7 আজকে হচ্ছে, কিন্তু সেই 7 লেকচারটা আগেই হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, তো আমরা গতদিনে মানে
ধারাবাহিকভাবে যে আলোচনা চলছিল সেই আলোচনায় আমরা কোথায় মাইকেল পর্যন্ত আলোচনা শেষ করেছিলাম, তাই না? মাইকেলের আলোচনা শেষ করেছিলাম, এরপরে মাইকেল পরবর্তী আলোচনা আজকে হবে। তো মাইকেল পরবর্তী আমরা আলোচনা করব। আজকে আলোচনা হবে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র লেখেন দীনবন্ধু মিত্র। হ্যাঁ, তো দীনবন্ধু মিত্র বাংলাদেশে বাংলা সাহিত্যে নাটক রচনার সূত্রপাত আমরা দেখেছিলাম যে সেই 1852, তারও আগে 1795 সাল থেকে হেরাসিম লেবেদভ এর সময় থেকে বা তার থেকে প্রথম বাংলা নাটকের চর্চা বা যাত্রা শুরু হয়েছিল। কিন্তু যে বিষয়গুলো নিয়ে প্রথম দিকে নাটক লেখা হয়েছিল সেগুলো ছিল বিভিন্ন ইতিহাস ভিত্তিক কাহিনী অবলম্বনে। বাংলাদেশের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নাটক লেখার চলন আমরা পেয়েছি এই দীনবন্ধু মিত্র থেকে। আচ্ছা, তার আগে দীনবন্ধু মিত্র সম্পর্কে তার জন্ম লিখে রাখেন 1830, মৃত্যু 1894, চৌবেড়িয়া গ্রাম। চৌবেড়িয়া গ্রাম, ঠিক আছে। তো তিনি নাট্যকার হিসেবে আমাদের কাছে সমধিক পরিচিত এবং মাইকেলের পরপরেই তিনি নাটক রচনায় হাত দিয়েছেন এবং মাইকেল যে সমস্ত বিষয় নিয়ে নাটক রচনা করেছিলেন তিনি সেই বিষয়গুলো অনুসরণ করে নাটক এবং প্রহসন রচনা করেছেন। তো তিনি যে নাটকগুলো রচনা করেছেন তার নাটকগুলোর মধ্যে আমরা পাই, একটা লেখেন নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, হ্যাঁ, নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, এগুলো তার উল্লেখযোগ্য নাটক। আর তার কাছে আমরা প্রহসন পেয়েছি
জামাই বারিক, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো। এই তিনটা প্রহসন, এই তিনটা নাটক লিখবেন একটু। গেল নাটক কি কি পেলাম? নীল দর্পণ। আচ্ছা, নীল দর্পণ নাটক সম্পর্কে একটু তথ্য লিখে রাখেন। লেখেন, বাংলাদেশের বাংলাদেশের আর্থসামাজিক বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয় অবলম্বনে রচিত বাংলা ভাষার প্রথম নাটক। দেখেন, বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয় অবলম্বনে রচিত বাংলা ভাষার প্রথম নাটক নীল দর্পণ। এই বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয় অবলম্বনে রচিত বাংলা ভাষার প্রথম নাটক নীল দর্পণ। নীল দর্পণ নাটকের কাহিনী কি? আগে লিখেন, বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয় অবলম্বনে রচিত বাংলা ভাষার প্রথম নাটক। লিখেছেন? এটা লেখা হয়েছিল নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচার, এবং সেটা কি কোন অঞ্চলের? এটা ছিল মূলত মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে এটা লেখা হয়েছে। তাহলে কথাটা লেখেন, মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে, মেহেরপুর জেলার আমঝুপি মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে, মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে নাটকটি লেখা হয়েছে। ঠিক আছে? তাহলে মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে নাটকটি লেখা হয়েছে। আচ্ছা, এটি দেখেন, নাটকটি 1860 সালে ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে একই সালে, মানে ওই 1860 সালে, একই সালে নাটকটি প্রথম প্রকাশিত হয়। ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে একই সালে নাটকটি প্রথম প্রকাশিত হয়। লিখেছেন?
এতক্ষণে আপনাদের দেখা পেলাম আমি। আচ্ছা, বিথি রানী অবন্তিকা, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি এত কমে গেল কেন এই ব্যাচের? মাত্র কয়েকজনে ক্লাস করছেন, আর কোথায় বাকিরা কোথায়? যারা যারা আছে এই ব্যাচে একটু মেনশন করে দেন। হ্যাঁ, যারা আছে এই ব্যাচে একটু মেনশন করে দেন, তারা যেন ক্লাসে জয়েন করে। ক্লাস ইনস্ট্যান্ট করার মজা আলাদা, তাই না? ওকে, তাহলে লিখেছেন 1860 সালে নাটকটা প্রথম প্রকাশিত হয়েছে ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস, ঢাকার আজিমপুরে। হ্যাঁ, ওই যে গোরস্থান আছে না, সেখানে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল 1860 সালে। আর এই ছাপাখানা প্রতিষ্ঠার পর, বাংলা প্রেস প্রতিষ্ঠার পর, এই নাটকটা দিয়ে সেটার অভিষেক হয়, উদ্বোধন হয়। ঠিক আছে? আচ্ছা, তবে অন্য নাটক যেগুলো লেখা হয়েছিল বিভিন্ন কাহিনী, ইতিহাস, পুরাণ কাহিনী অবলম্বনে, কিন্তু এটাই প্রথম আর্থসামাজিক বিষয় নিয়ে লেখা হয়েছে। এবং নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচার, সেটা ছিল মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে। এবং এটা 1860 সালে প্রকাশিত হয়েছে। কোথা থেকে? ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস। এবং 1860 সালে এই নাটকটাই প্রথম সেখান থেকে প্রকাশিত হয়। ওকে, আচ্ছা, এই নাটকটা ইংরেজিতে অনুদিত হয়েছে। ইংরেজিতে অনুদিত হয়েছে কি নামে লেখেন? নাটকটি নীল দর্পণ। নীল দর্পণ অর দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। নীল দর্পণ অর দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে এটা ইংরেজিতে অনুদিত হয়। নীল দর্পণ অর দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে এটা ইংরেজিতে অনুদিত হয়। অনুবাদ করেছেন, যিনি অনুবাদ করেছেন তিনি তার নাম দেননি। তিনি নেটিভ নেটিভ ছদ্মনাম দিয়ে এটা অনুবাদ করেছিলেন 1861 সালে। লেখেন, নাটকটি নীল দর্পণ অর দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে ইংরেজিতে অনুদিত হয়। নীল দর্পণ অর দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে ইংরেজিতে অনুদিত হয়। দেখেছেন, ইংরেজিতে অনুদিত হয়েছে। কে অনুবাদ করেছেন বলেন তো? বলেন, কে অনুবাদ করেছেন নাটকটা? এই যে নীল দর্পণ অর দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। পরীক্ষা অনেক সময় সংক্ষেপে এটাকে দেখবেন লেখা আছে কি, ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এতটুকু আপনি পরীক্ষার প্রশ্ন অপশন হিসেবে পেতে পারেন। মানে নীল দর্পণের ইংরেজি অনুবাদ সংক্ষেপে ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামেও দেখা যায়। যেটা থাকবে সেটা আনসার করবেন। কিন্তু কে অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেছেন কে বলেন? আপনারা কিছু বলছেন? কে অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেছেন কে বলেন? হ্যাঁ, মাইকেল মধুসূদন। লেখেন, মাইকেল মধুসূদন দত্ত আর নেটিভ ছদ্মনাম দিয়ে কাব্যটি, মানে এই নাটকটি অনুবাদ করেন। আর নেটিভ ছদ্মনাম দিয়ে নাটকটি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নেটিভ ছদ্মনামে নাটকটি অনুবাদ করেন।
তো মাইকেল নিজের নাম না দিয়ে ছদ্মনাম ব্যবহার করলেন কেন? তিনি জানতেন যে এই নাটক যদি নাম দিয়ে প্রকাশ করা হয় তাহলে ব্রিটিশরা আস্ত রাখবে না। কারণ এই নাটকটা ছিল মূলত ব্রিটিশ বিরোধী একটা প্রচারণা। তো সেক্ষেত্রে নাম পেলে এটার রিয়াকশন একটা হবেই, যে কারণে মাইকেল নিজের নাম গোপন রেখেছিলেন। আর এই নাটকটা তিনি প্রকাশ করিয়েছিলেন একজন ব্রিটিশকে দিয়ে, তার নাম হলো রেভারেন্ড জেমস লং। রেভারেন্ড জেমস লং কে দিয়ে তিনি এই নাটকটা প্রকাশ করিয়েছিলেন। এই নাটকটি প্রকাশক ছিলেন কে? রেভারেন্ড জেমস লং। তো এই নাটক প্রকাশ করার কারণে ঝড়ঝাপটা সবই লং এর উপর দিয়ে বয়ে গেছে। ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিল। এতে তার জেল হয়, জরিমানা হয়। জরিমানা বেশি না, মাত্র 1000 টাকা। তবে তার এই জরিমানার টাকা তাকে দিতে হয় নাই। ওই যে হুতম প্যাঁচার নকশা কে লিখেছেন? কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ তার প্রতি সিম্প্যাথি হয়ে আদালতে গিয়ে তার ওই 1000 টাকা শোধ করে দিয়েছিলেন। বেচারা বিদেশি মানুষ আমাদের পক্ষে কাজ করলেন, আর তাকে যদি জরিমানা দিতে হয়, কেমন কেমন দেখায় না? এই জন্য জরিমানা টাকাটা শোধ করে দিয়েছিলেন। কিন্তু জেল জেল কি আর কেউ খেতে দিবে? জেল তো তাকে খাটতে হয়েছে, ঠিক। এর নাম বাঙালি। অন্যের মাথায় কাঁঠাল রাখবে, ভাঙবে আর মজা করে করে খাবে। কে বলেন? আর এক চালাক বাঙালি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এই নাটক দেখার জন্য মঞ্চে গিয়েছিলেন। আর নাটক দেখার এক পর্যায়ে তিনি পা থেকে খড়ম খুলে নীলকরের দিকে ছুঁড়ে মারেন। কেন বলেন তো? ইতিহাস বলে যে তিনি নাকি ভুলে গিয়েছিলেন, ভুলে গিয়ে কাজ করেছেন। যদিও আমার কাছে মনে হয় না তিনি ভুলে গিয়ে কাজ করেছেন। আমার কাছে মনে হয় তিনি ইচ্ছাকৃত ভাবেই মেরেছেন। বাস্তবে তো মারতে পারবেন না, মঞ্চে মারলে কেউ কিছু বলবে না, বরং রিয়াকশন একটা হবে। ঠিক আছে? বিদ্যাসাগর খুবই চালাক মানুষ ছিলেন। একবার তার কয়েকজন বন্ধু বিদ্যাসাগরকে রিকোয়েস্ট করলেন তার বাবার সাথে দেখা করবেন। হেতুটা হলো বিদ্যাসাগর এত বড় পণ্ডিত মানুষ, তার বাবা না জানি আরো কত বড় পণ্ডিত হবেন। কিন্তু বিদ্যাসাগর তো জানেন তার বাবা বকলম, লেখাপড়া কিচ্ছু জানেন না, কি বলতে কি বলে ফেলবেন, শেষে প্রেস্টিজ যাবে পাংচার হয়ে। তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করলেন, কিন্তু কাজ হলো না। যথাদিনে যথাসময়ে যখন তার বন্ধুরা উপস্থিত, বিদ্যাসাগর তার বাবাকে শিখিয়ে দিলেন যে আমার বন্ধুরা আসলে ওদের সাথে কথা বলার দরকার নেই, তুমি বরং ওই ঠাকুর ঘরে বসে ভগবানের নাম জপতে থাকবা, ভগবান রামকৃষ্ণ। যা হোক, যথাদিনে যথাসময়ে যখন তার বন্ধুরা উপস্থিত, বিদ্যাসাগর তার বাবাকে শিখিয়ে দিলেন। মানে তার বন্ধুরা যখন ঠাকুর ঘরে প্রবেশ করে, গিয়ে দেখলেন তার বাবা বলছে ভকর 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 ভকর, কথা বলার তো চান্স নাই। বের হয়ে সে বলে তোমার বাবা তো আসলেই পণ্ডিত মানুষ, কিন্তু কি বলে কিছুই তো বুঝলাম না। বিদ্যাসাগর বলে আরে আমার বাবাকে জানো কেন মানুষ নাকি, উনি সব ভগবানের নামকে একসাথে উচ্চারণ করছেন। ভকরের ব্যাখ্যা দিলেন, ভতে ভগবান, কতে কৃষ্ণ, রতে রাম। আসলে কি তাই? ওই যে 3টে শব্দ শিখিয়ে দিয়েছেন না, ওই 3টে শব্দ তালগোল পাকিয়ে ভকর ভকর শুরু করে দিয়েছেন। কিন্তু বিদ্যাসাগর তার বন্ধুদের বুঝতে দিলেন না, তিনি ম্যানেজ করে নিলেন। তো এরকম একজন বিচক্ষণ মানুষ, উনি নাকি ভুলে গিয়ে কাজ করেছেন, মনে হয়? আমার কাছে মনে হয় না। অবশ্য আমার সাথে তো দেখা হয় না, দেখা হলে না জিজ্ঞাসা করা যেত আসল বিষয়টা কি, তাই না? আচ্ছা, তাহলে আমরা নীল দর্পণ নাটক সম্পর্কে জানলাম। এই নাটক দুটোর নাম একটু শিখে রাখবেন, তাহলেই হবে। আর এইখানে এই যে 3টা প্রহসন লিখেছেন, প্রহসনের বিষয়টা কি সেটা তো আমি বলেছিলাম, তাই না? প্রহসন হলো কি? প্রহসন হলো ব্যঙ্গাত্মক নাটক। ব্যঙ্গাত্মক নাটককে প্রহসন বলে। তো দীনবন্ধু মিত্র 3টা প্রহসন লিখেছেন। জামাই বারিক, এটা লিখেছেন মূলত ঘর জামাইয়ের যে বিড়ম্বনা সেটা নিয়ে তিনি রচনা করেছেন, জামাই বারিক। সধবার একাদশী, এটা লিখিয়েছেন তিনি ইয়ং বেঙ্গলদের নিয়ে, তাদেরকে নিয়ে
ইয়ং বেঙ্গল আমরা দেখেছিলাম না, যে ইয়ং বেঙ্গলদের নিয়ে মাইকেল মধুসূদন দত্ত নাটক লিখেছেন। কোনটি বলেন তো? হ্যাঁ, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত ইয়ং বেঙ্গলদের নিয়ে কোন প্রহসন রচনা করেছেন? একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা আর শতবার একাদশী দুটো নাটকের বিষয়বস্তু একই। বিয়ে পাগলা বুড়ো, এই বিয়ে পাগলা বুড়োদের নিয়েও মাইকেল নাটক প্রহসন লিখেছেন। বলেন তো কোনটা? বুড়ো শালিকের ঘাড়ে রোদ। তার মানে মাইকেলের প্রহসনের বিষয়বস্তু আর দীনবন্ধু মিত্রের প্রহসনের বিষয়বস্তু একই। ঠিক আছে, তবে দুই বুড়োকে একসাথে পেয়ে আবার খেয়ে হারিয়ে ফেলবেন না। যদি পরীক্ষা আসে বিয়ে পাগলা বুড়ো নাটকের রচয়িতাকে, সেখানে মাইকেলের নামও পাবে, বা কোনটি মাইকেলের প্রহসন, কোনটি দীনবন্ধু মিত্রের প্রহসন। দেখা গেল বিয়ে পাগলা বুড়ো এটাও আছে, আবার একেই কি বলে সভ্যতা এটাও আছে। খেয়াল রাখবেন, একটা হলো বুড়ো শালিকের ঘাড়ে রোদ, আরেকটা হলো বিয়ে পাগলা বুড়ো। কি, একটা বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা হলো বিয়ে পাগলা বুড়ো। একটা প্রথমে বুড়ো আর একটা শেষে বুড়ো। তাহলে প্রথম বুড়ো মাইকেল, শেষ বুড়ো দীনবন্ধু মিত্র। মাথায় রাখবেন, প্রথম বুড়ো মাইকেল, শেষ বুড়ো দীনবন্ধু মিত্র। আচ্ছা, এস কে ফাহাদ ফারদিন এতক্ষণ পরে আপনি কি ছিলেন নাকি মাত্র আসলেন? আপনারা একটু কমেন্টস করেন, একটু কমেন্টস করবেন যে আপনারা আছেন ক্লাসে, আমার কথা শুনছেন, এবং আমি যেগুলো জিজ্ঞাসা করি সেগুলো একটু রেসপন্স করবেন। হয়েছে? ওকে, তাহলে তিনটা প্রহসন পেলাম আর তিনটা নাটক পেলাম, এগুলো মাথায় রাখলে চলবে। এখন এই যে নাটক প্রহসন যেগুলো শিখলাম, দীনবন্ধু মিত্রের যে নাটক প্রহসন গুলো শিখেছি, এগুলোকে মনে রাখতে হবে। মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন কিভাবে? লেখেন, চরণটা লেখেন। ও আচ্ছা, নামাজের সময় আমরা তো শুরু করতে করতেই 5-7 মিনিট চলে যাই। জাস্ট টাইমে ক্লাস শুরু করলে আমি ওই ক্লাসের লিংক পাচ্ছি না, মানে লাইভ ক্লাসের লিংক পাচ্ছি না।
এই জন্য শুরু করতে একটু দেরি হলো, নাহলে জাস্ট টাইমে ক্লাস শুরু করে দরকার হলে 15 মিনিট পরে আমরা ব্রেক নিয়ে নিলাম, 4:15 ব্রেক নিয়ে নিব, ঠিক আছে? তাহলে না আমাদের তো কয়টায়, 4টা 6টা, আমাদের তো ক্লাসের মধ্যেই নামাজ পড়তে হবে, তাছাড়া তো সময় নাই। সুতরাং মাথায় থাকলে নামাজের সময়টা ব্রেক রাখা যাবে। হ্যাঁ, ওকে, লিখেছেন? তাহলে নবীন জামাই কমল শতবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখতে গেলে এক বিয়ে পাগলা বুড়ো তাদের ধাওয়া করে। তাছাড়া নতুন জামাই, হ্যাঁ কি নাম? কমল। নতুন জামাইয়ের নাম কি? কমল। শতবার একাদশীতে কাকে নিয়ে? লীলাবতীকে নিয়ে। কোথায় গেল? নীলদর্পণ নাটক দেখতে। কি ঘটনা ঘটলো? এক বিয়ে পাগলা বুড়ো তাদের ধাওয়া করে। ঠিক আছে? এখানে এখানে আমরা যা এরা এতক্ষণ যা বলেছি সাহিত্যকর্মগুলো এখানে আছে। জামাইয়ের সাথে কি হবে? বারিক, তারপরে শতবার একাদশী, আর বিয়ে পাগলা বুড়ো, এই 3টা প্রহসন, তাই না? জামাই বারিক, জামাইয়ের সাথে বারিক যোগ করবেন, জামাই বারিক, শতবার একাদশী, জামাই বারিক, শতবার একাদশী, আর বিয়ে পাগলা বুড়ো, এই 3টা হলো তার প্রহসন। বাকিগুলো কি? নবীন তপস্বিনী। এখানে আরেকটা নাটক আমরা পাচ্ছি, কমল, এটাকে বানাতে হবে কমলে কামিনী। কমলে কামিনী, লীলাবতী এবং নীলদর্পণ। তাহলে 3টা নাটক লিখে দিয়েছিলাম, নীলদর্পণ, তারপরে লীলাবতী, আরেকটা ছিল নবীন তপস্বিনী, আরেকটা লিখে নেন কমলে কামিনী। নাটকের ওখানে আরেকটা লিখে নেন কমলে কামিনী। ঠিক আছে? তাহলে এভাবে মনে রাখবেন। এগুলো তো এমনি একবার গল্পের আকারে সহজেই মনে থাকবে, তাই না? যে নতুন নতুন জামাই কমল কি হলো? শতবার একাদশীতে কাকে নিয়ে? লীলাবতীকে নিয়ে কোথায় গেল? নীলদর্পণ নাটক দেখতে গেল। ঘটনা কি ঘটলো? এক বিয়ে পাগলা বুড়ো তাদের ধাওয়া করলো। ব্যাস, এভাবে শিখে রাখবেন। ঠিক আছে? ওকে, লেখা হয়েছে? হলে বলবেন, লেখা হলে বলবেন। লেখা হলে একটু বলবেন। হ্যাঁ, নাটকগুলো হলো একটা হলো নবীন তপস্বিনী, তারপরে কমলে কামিনী, তারপরে লীলাবতী আর নীলদর্পণ, এই 4টা। নবীন তপস্বিনী, কমলে কামিনী, লীলাবতী আর নীলদর্পণ, এই 4টা নাটক। ওকে, ঠিক আছে। লেখেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের বাড়ি কোথায় বলেন? বঙ্কিমচন্দ্রের বাড়ি কোথায়? আমপাড়া, জামপাড়া, কাঁঠালপাড়া, তেঁতুলপাড়া, কোন পাড়া বলেন? কোন পাড়া? আমপাড়া, জামপাড়া, কাঁঠালপাড়া, তেঁতুলপাড়া। হ্যাঁ, কাঁঠালপাড়া। হ্যাঁ, তার বাড়ি হলো কাঁঠালপাড়া গ্রাম। কোন জেলা? কাঁঠালপাড়া গ্রাম, কিন্তু কোন জেলা?
22 পরগনা, 23 পরগনা, 24 পরগনা, 25 পরগনা। কোন পরগনা বলেন? 24 পরগনা জেলা, কাঁঠালপাড়া গ্রামে জন্ম। লেখেন 24 পরগনা, 24 পরগনা, কাঁঠালপাড়া গ্রাম। চব্বিশ পরগনা জেলা আর কাঁঠালপাড়া গ্রাম। 24 পরগনা জেলা, কাঁঠালপাড়া গ্রামে তার জন্ম। ঠিক আছে, 24 পরগনা জেলা, কাঁঠালপাড়া গ্রামে জন্ম। তার জন্ম মৃত্যু মনে আছে তো? বলেন তো, জন্ম মৃত্যু। মোবাইল নাম্বার বলেছিলাম কত? মোবাইল নাম্বার দিয়েছিলাম 12 20 24 38 59 91 73 94। গুপ্ত বিদ্যা মধুচন্দ্র। মানে 12 20 24 38। 38-এ জন্ম, মানে 1838-এ। আর 94, 1894 সালে মৃত্যু। তাহলে জন্ম 1838, মৃত্যু 1894। ঠিক আছে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? তাকে বলা হয় সাহিত্য সম্রাট। তাকে বলা হয় সাহিত্য সম্রাট। তাকে বলা হয় বাংলার স্কট। তাকে বলা হয় বাংলা উপন্যাসের জনক। বাংলা উপন্যাসের জনক। তাকে বলা হয় প্রথম সার্থক ঔপন্যাসিক। প্রথম সার্থক ঔপন্যাসিক। তাকে বলা হয় ঋষি। তাকে বলা হয় হিন্দুদের কাছে তিনি ছিলেন ঋষি। এগুলো হলো তার উপাধি। সাহিত্য সম্রাট, বাংলা সাহিত্যে একজন। বাংলা স্কট। বাংলা স্কট, এই স্কট নামটা এসেছে, প্রখ্যাত ইংরেজ ঔপন্যাসিক ছিলেন স্যার ওয়াল্টার স্কট। এই স্যার ওয়াল্টার স্কট তিনি ইতিহাসের কাহিনীকে বা ঐতিহাসিক কাহিনীকে রোমান্সের আদলে উপস্থাপন করতেন। তাকে অনুসরণ করেছিলেন বঙ্কিম। করে তিনি করেছেন ঐতিহাসিক কাহিনী অবলম্বনে, ঐতিহাসিক কাহিনীর সাথে রোমান্সের সংযোগ ঘটিয়ে কি রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাস রচনা করেছেন। এই জন্য তাকে বলা হয় বাংলার স্কট। আর বাংলা উপন্যাসের জনক বলা হয়, তিনি প্রথম কি করেছেন? সার্থক উপন্যাস রচনা করেছেন, এই জন্য তাকে বলা হয় বাংলা উপন্যাসের জনক। এবং সার্থক উপন্যাস রচনা করেছেন বলেই তিনি প্রথম সার্থক ঔপন্যাসিক। এগুলো হলো তার উপাধি। ছদ্মনাম। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি বলেন? হ্যাঁ, ছদ্মনাম কি বলতে পারবেন? মনে আছে? আপনাদের সবারই মনে আছে তার ছদ্মনামটা। তার ছদ্মনাম হলো কমলাকান্ত। কমলাকান্ত, এটা হলো তার ছদ্মনাম। ঠিক আছে। আচ্ছা, বলেন তো, এখানে কি লিখেছি?
বঙ্গ বঙ্কিম 72, বঙ্গ বঙ্কিম 72 এর মধ্যে কি আছে বলেন? আপনাদের কমেন্টস গুলো এত দেরিতে আসে কেন? ইনস্ট্যান্ট আমি পাই না, মিনিট খানেক পার হয়ে যায় আপনাদের কমেন্টস পেতে। আপনাদের কমেন্টস গুলো মনে হয় হেঁটে হেঁটে আসে, এই জন্য এত দেরি হয়। এই তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটালাইজেশন চলছে, আর এই সময় কি হেঁটে হেঁটে আসলে হবে? আমাকে তো ইনস্ট্যান্ট পেতে হবে আপনাদের কমেন্টস গুলো। বঙ্গ বঙ্কিম 72, এখানে বঙ্কিমের কি আছে? এখানে বঙ্কিমের আহ পত্রিকার নাম আছে, বঙ্গ হবে বঙ্গ দর্শন, আর বঙ্কিমচন্দ্র 72 মানে 1872, তাহলে বঙ্গ বঙ্কিম 72 এটা হলো বঙ্গ দর্শন, হলো পত্রিকা, তার সম্পাদিত পত্রিকা, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন সম্পাদক। 72 মানে 1872, 1872 সালে প্রকাশ। তাহলে বঙ্গ দর্শন পত্রিকা, বঙ্কিমচন্দ্র সম্পাদক, আর 1872 সালে প্রকাশ, বঙ্গ বঙ্কিম 72, বঙ্গ বঙ্কিম 72, এই তিনটা হলো, মানে এটা হলো তার সম্পাদিত পত্রিকা। আচ্ছা বলেন তো এখানে কি আছে? তত্ত্ব দত্ত 43, বলেন এখানে কি কি আছে? তত্ত্ব দত্ত 43, এখানে আরেকটা পত্রিকার নাম আছে, কি বলেন? তত্ত্ব হলো ইয়া, তত্ত্ব হলো তত্ত্ববোধিনী, পত্রিকার নাম হলো তত্ত্ববোধিনী। দত্ত হলো অক্ষয় কুমার দত্ত, আর 43 1843 সালে প্রকাশ, 1843 সালে প্রকাশ। ঠিক আছে, তাহলে বঙ্কিমের জন্মস্থান, জন্ম মৃত্যু সাল, ছদ্মনাম পেলাম, উপাধি পেলাম, সম্পাদিত পত্রিকা পেলাম। এবার আসি আমরা তার সাহিত্য কর্মগুলো। বঙ্কিমকে বলা হয় বাংলা উপন্যাসের জনক, তিনি হলেন বাংলা উপন্যাসের জনক এবং প্রথম সার্থক ঔপন্যাসিক। তো তিনি উপন্যাস লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, উপরে দেখা যায়, হ্যাঁ আমি এখান থেকে লিখি। এক নম্বর হলো রাজমোহনস ওয়াইফ, তারপরে হলো দুর্গেশ নন্দিনী, তারপরে লেখেন কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা, তারপরে লেখেন আনন্দ মঠ, কৃষ্ণকান্তের উইল, বিষ বৃক্ষ, রজনী, যুগলাঙ্গুরীয়, দেবী চৌধুরানী, রাধা রানী,
মৃণালিনী, রাজ সিংহ, রাজ সিংহ, তারপর লেখেন ইন্দিরা, সীতারাম, চন্দ্রশেখর, চন্দ্রশেখর। লেখেন, নামগুলো লেখা হলে বলবেন। নামগুলো লেখা হলে বলবেন। হচ্ছে লেখা? তাহলে বঙ্কিমের উপন্যাস মোট পেয়েছি কয়টা? 15টা। মানে 1 যোগ 14 সমান 15টি। বলেন তো, একটা আলাদা করেছি কি জন্য? একটা আলাদা করেছি কি জন্য? এই যে 1, এটা হলো ইংরেজিতে, রাজমোহন সোয়াইপ, এটা তার মানে প্রথম প্রকাশিত উপন্যাস এবং ইংরেজিতে। তাহলে লেখেন রাজমোহন সোয়াইপ সম্পর্কে ইংরেজিতে প্রকাশিত প্রথম উপন্যাস, আর প্রথম উপন্যাস ব্র্যাকেটে লেখেন ইংরেজিতে রাজমোহন সোয়াইপ 1864 সালে। লেখেন তার প্রথম উপন্যাস রাজমোহন সোয়াইপ 1864। প্রথম উপন্যাস রাজমোহন সোয়াইপ 1800। রাজমোহন সোয়াইপ লিখেছেন, পাশে লেখেন প্রথম উপন্যাস, ব্র্যাকেটে লেখেন ইংরেজিতে, সালটা লেখেন 1864। 1864। ঠিক আছে। রাজমোহন সোয়াইপ এটা সম্পর্কেও লেখেন প্রথম উপন্যাস। প্রথম উপন্যাস ব্র্যাকেটে লেখেন বাংলায়। প্রথম উপন্যাস ব্র্যাকেটে লেখেন বাংলায় 1800 পরের বছর, অর্থাৎ 65। ওটা 64, এটা 65। 64 এটা 65। বুঝছে? আর এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। ঠিক আছে। আচ্ছা, এবার লেখেন কপালকুণ্ডলা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস 1866। বাংলা সাহিত্যের প্রথম, এটা বঙ্কিমেরও প্রথম, বাংলা সাহিত্যেরও প্রথম। কপালকুণ্ডলা এটাও বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। আপনারা কেউ কিছু বলছেন না, কমেন্টস গুলো আমি পাচ্ছি না।
কমেন্টস কি কেউ করেছেন? কমলাকান্ত, সেই কমলাকান্তের খবর কবেই পড়া হয়ে গেছে, তারপরে আর কোনো লিখেছেন? তাহলে কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস 1866। লেখেন 1866, মানে এটা 64, এটা 65, এটা 66। 1866। এরপর আনন্দমঠ লেখেন বঙ্কিমের দেশাত্মবোধক উপন্যাস। দেশাত্মবোধক উপন্যাস, হ্যাঁ লেখেন বঙ্কিমের দেশাত্মবোধক উপন্যাস। বঙ্কিমের দেশাত্মবোধক উপন্যাস লেখেন। এই উপন্যাসে প্রথম বন্দে মাতরম গানটি সংযোজন করেন। তাহলে এই উপন্যাসে প্রথম বন্দে মাতরম গানটি সংযোজন করেছেন। লিখেছেন? আচ্ছা, তাহলে আনন্দমঠ এটা হলো তার দেশাত্মবোধক উপন্যাস। এই উপন্যাসের মধ্যে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। এই উপন্যাসের মধ্যে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। এই উপন্যাসে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। বঙ্কিম 3টা উপন্যাস লিখেছেন, যে 3টাকে ত্রয়ী উপন্যাস বলা হয়। সীতা দেবীর আনন্দ। সীতা দেবীর আনন্দ, এখানে তার 3টা উপন্যাস আছে। কি হবে? সীতা হবে সীতারাম। সীতারাম লিখি নাই? ওই যে সীতারাম। দেবী হবে দেবী চৌধুরানী। আনন্দ হবে আনন্দমঠ। সীতা দেবীর আনন্দ, সীতারাম, দেবী চৌধুরানী, আনন্দমঠ, এই 3টাকে একত্রে বলা হয় ত্রয়ী উপন্যাস। এই 3টাকে বলা হয়ে থাকে ত্রয়ী উপন্যাস। কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমি বলি আপনার, আমার ডাটা চালু আছে, আপনারা লেখেন। দেখতে তো পাচ্ছেন না? আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন। লেখেন তাহলে সীতারাম, দেবী চৌধুরানী, আনন্দমঠ, এই 3টা হলো ত্রয়ী উপন্যাস। সীতারাম, দেবী চৌধুরানী, আনন্দমঠ, এই 3টা হলো ত্রয়ী উপন্যাস।
ঠিক আছে। বাংলা সাহিত্যে আরো অনেকেই ত্রয়ী উপন্যাস লিখেছেন, যেমন সমরেশ মজুমদার লিখেছেন কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার। সমরেশ মজুমদার লেখেন, সমরেশ মজুমদার লিখেছেন কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার। কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার, এই তিনটা হলো তার ত্রয়ী উপন্যাস। কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার, সমরেশ মজুমদার। ঠিক আছে। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তিনটা উপন্যাস আছে, ওই তিনটাকে ত্রয়ী উপন্যাস বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা হলো ধাত্রী দেবতা, ধাত্রী দেবতা, তারপরে গণদেবতা, ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। কি কি বোর্ডে লিখছি না, বোর্ডে লিখলে দেখতে পাবেন কিনা। ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। ঠিক আছে, ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। আচ্ছা, এরপরে লেখেন কৃষ্ণকান্তের উইল সম্পর্কে। কৃষ্ণকান্তের উইল এটা বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস। কৃষ্ণকান্তের উইল তার শ্রেষ্ঠ উপন্যাস। কৃষ্ণকান্তের উইল এটা তার শ্রেষ্ঠ উপন্যাস। আচ্ছা, এই উপন্যাসের মধ্যে কিছু চরিত্র আছে ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় প্রায় আসে। একটা লেখেন রোহিণী, রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর, তিনটা চরিত্র লিখে রাখেন। কৃষ্ণকান্তের উইল এটি তার শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসের চরিত্র, প্রধান চরিত্রগুলো লেখেন রোহিণী, লিখবেন লেখা দেখতে পাবেন, রোহিণী। তারপরে গোবিন্দলাল, রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। দেখা যায়, দেখেন রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর, এই তিনটা হলো উল্লেখযোগ্য চরিত্র এই উপন্যাসের। কোনটি? কৃষ্ণকান্তের উইলের চরিত্র রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। ওকে। বিষ বৃক্ষ, বিষ বৃক্ষ সম্পর্কে লিখেন, বিষ বৃক্ষ সম্পর্কে লিখেন বঙ্কিমের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। বিষ বৃক্ষ, বিষ বৃক্ষ সম্পর্কে লেখেন বঙ্কিমের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। লিখেছেন বঙ্কিমের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস বিষ বৃক্ষ। উল্লেখযোগ্য একটা চরিত্র লেখেন কুন্দ নন্দিনী, উল্লেখযোগ্য চরিত্র লেখেন কুন্দ নন্দিনী, কুন্দ নন্দিনী, বিষ বৃক্ষের চরিত্র লেখেন কুন্দ নন্দিনী। হয়েছে। আচ্ছা, এরপর লেখেন রজনী সম্পর্কে, রজনী সম্পর্কে লেখেন তার মনস্তাত্ত্বিক উপন্যাস। তার এবং বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী। লেখেন রজনী বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। রজনী বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। হয়েছে। আচ্ছা, রাজসিংহ সম্পর্কে লিখে রাখেন রাজসিংহ এটি তার ঐতিহাসিক উপন্যাস। রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস। ঠিক আছে, রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস।
রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস। আচ্ছা, এবার বাকি নামগুলো একটু শিখে রাখলে চলবে। তথ্য যেগুলো দরকার এগুলো দিলাম। এখন এই 15টা উপন্যাসের নাম মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন? কিভাবে মনে রাখবেন বলেন? কে কিভাবে মনে রাখবেন? আমি একটা ক্লু দিয়ে দিই। হ্যাঁ, মেমোরি ক্লু। মেমোরি ক্লুর কথা মনে আছে তো? হুম, দেখেন, বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল। দেখা যায় আপনাদের কমেন্টস আমি পড়তে পারছি না, কারণ হলো কারেন্ট নাই, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল, হ্যাঁ, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরল। কেন? বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরলো। দেখা যায় লেখা? দেখেন, কাছে নিলে মনে হয় আলো পড়ে যায় না? দেখেন, আমার তো মনে হয় দেখা যায়। বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরলো। কোন গান? ওই যে জামাইপুর সানাসুরে ভ্যান গাড়িতে বাজে। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, মীনা রাজা ইন্দিরা। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, মীনা রাজা ইন্দিরা, সীতার বিষেতে শেখর, রজনীকা। কি সেই ঐতিহাসিক গান মনে আছে? কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, কি জানো, ফুলে পাইলা ভোমরা, তারপর কি, ময়ূর বিষ বেশেতে শেখো, হ্যাঁ, ময়ূর বেশেতে কি, তারপর কি, হম, তারপর ভুলে গেছি। আচ্ছা, কৃষ্ণ এলো রাধার কুঞ্জে, মৃণা রাজা ইন্দিরা, সীতার বিষেতে শেখো, রজনীকা। আমি যতটুকু লিখে দিয়েছি এর মধ্যে এই 15টা উপন্যাসের নাম আছে। কি মাসি গিয়ে ক্যামেরার উপরে বসেছে, এই জন্য অন্ধকার হয়ে গেছে ক্যামেরা। হ্যাঁ, কি হলো? তাহলে বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরলো। বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরলো। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, মৃণা রাজা ইন্দিরা, সীতার বিষেতে শেখর, রজনীকা। আচ্ছা, এখানে আশা করি আপনারা এখান থেকে কি করতে পারবেন, নামগুলো বের করে আনতে পারবেন। 15টা উপন্যাসের নাম আমি বলে দিই। তারপরে রাজমোহন, রাজমোহনের স্ত্রী, এটা হবে ওই যে
ইংরেজিটা রাজমোহন ওয়াইফ, রাজমোহনের স্ত্রী কি হবে? রাজমোহন ওয়াইফ। যুগল কি হবে? যুগল হবে এই যে যুগল, যুগল হবে যুগলীয়, ঠিক আছে। তারপরে দেবী চৌধুরানী পেলেন, দেবী চৌধুরানী তো আহ নামেই আছে। দুর্গেশ নন্দিনীও পেলেন, এটাও নামেই আছে। তারপরে আনন্দ কি হবে? আনন্দ মঠ, আনন্দ মঠ। তারপরে গানের মধ্যে কৃষ্ণ আইলো, এটা কি হবে? কৃষ্ণ আইলো, এটা হবে কৃষ্ণ কান্তের উইল। এই যে কৃষ্ণকান্তের উইল। রাধা কি হবে? রাধা রানী। কুঞ্জ কি হবে? কুঞ্জ কেটে বানাতে হবে কুণ্ডলা, কি কুণ্ডলা? এই যে কপাল কুণ্ডলা, কুণ্ডলা হবে কি? কপাল কুণ্ডলা, ঠিক আছে। মৃণা হবে মৃণালিনী, এই যে মৃণালিনী। রাজা হবে রাজ সিংহ, রাজ সিংহ। তারপরে ইন্দিরা তো ঠিক আছে। সীতারাম, সীতারাম, সীতা হবে সীতারাম। সীতারাম কোথায়? এই যে সীতারাম। তারপরে বিষ বৃক্ষ, বিষ, বিষ বৃক্ষ, এই যে বিষ বৃক্ষ। তারপরে শেখর কি হবে? চন্দ্রশেখর, এই যে চন্দ্রশেখর। আর কা কেটে দিয়ে রজনী। এই হলো বঙ্কিমের 15টা উপন্যাসের নাম। 15টা উপন্যাসের নাম কি? আচ্ছা, একটা স্ক্রিনশট দিলে পারতেন, কিন্তু স্ক্রিনশটে কি দেখতে পাবেন? দেখা যাবে? বোঝা যাবে? যদি বোঝা যায় একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি আর একটু রিভিউ করছি। কি হলো? বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল, বঙ্কিম রাজমোহনের স্ত্রী, রাজমোহনের স্ত্রী যুগল। রাজমোহনের স্ত্রী হবে রাজমোহন সোয়াইফ, যুগল হবে যুগলাঙ্গুরীয়, ঠিক আছে। যুগল হবে যুগলাঙ্গুরীয়। তারপরে রাজমোহনের স্ত্রী যুগল কে কে? দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট। এখানে তো দুটোই আছে, দেবী চৌধুরানী একটা, দুর্গেশ নন্দিনী একটা। আনন্দের সাথে গান ধরলো, আনন্দ হবে আনন্দ মঠ। গানের মধ্যে কি আছে? কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, তাহলে কৃষ্ণ আইলো এটা হবে কৃষ্ণকান্তের উইল। রাধা হবে রাধা রানী, কুঞ্জ হবে কপাল কুণ্ডলা। মৃণা রাজা ইন্দিরা, মৃণা হবে মৃণালিনী, রাজা হবে রাজসিংহ, ইন্দিরা ইন্দিরা। সীতার বিষেতে শেখর, সীতার হবে সীতারাম, বিষেতে হবে বিষ বৃক্ষ, শেখর হবে চন্দ্রশেখর, আর রজনীকা রজনী, ঠিক আছে। এই হলো বঙ্কিমের উপন্যাসগুলো। আশা করি পরিষ্কার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, বা মানে আমি যে ক্লাস এখন কন্টিনিউ করে যাচ্ছি সেটা আসলে সফল হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমার ল্যাপটপ বন্ধ, আর এক্সট্রা কোনো মোবাইল আমার কাছে আপাতত নাই, যে কারণে আপনাদের কোনো কমেন্টস আমি পাচ্ছি না। বলে যাই, আমি বলে যাই, আশা করি নেট তো আছে, নেটে তো দেখা যাচ্ছে, তাই না? নেটে তো দেখা যাচ্ছে। আচ্ছা, চ্যাট বক্সে কেউ একটু, ও, চ্যাট বক্সে কেউ একটু যদি বলতেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা, তাহলে না কন্টিনিউ করছি যে সেটা সফল। আমি একটু মেসেজ দিই ইনবক্সে, একটু মানে ইয়াতে। একটা এসএমএস করলাম।
চ্যাট বক্সে যদি শোনা কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে। আচ্ছা, এবার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজনে। তাহলে বঙ্কিমের আলোচনা আমরা শেষ করব। বঙ্কিমের দুইটা উপন্যাস নাম লিখেন, কাব্যের নাম লিখেন। দেখেন, মানস তথা ললিতা। এটা আপনারা আলাদাও শিখে রাখবেন, মানস তথা ললিতা অথবা মানস আর ললিতা। ঠিক আছে, মানস আর ললিতা। ঠিক আছে, কাব্য। এবার প্রবন্ধ লেখেন কয়েকটা। প্রবন্ধ একটা লেখেন আমরা একটা নামাজের ব্রেক নিয়ে নিই এখন, নামাজ পড়ে তারপরে শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা নামাজের ব্রেক নিই। আচ্ছা, একটু কাব্য কয়টি? কাব্য আসলে দুইটা, একটা মানস আর একটা ললিতা।
আচ্ছা, আপনাদের কমেন্টস গুলো দেখলাম, মানে শোনা যাচ্ছিল কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছিল না, তাই তো? হুম। আচ্ছা, আপনাদের কমেন্টস গুলো দেখলাম, মানে ঠিক আছে, নামাজটা শেষ করি, করে তারপরে আহ, আমরা আলোচনা কন্টিনিউ করি।
8 নাম্বার উপন্যাস যেটা লেখা আছে যুগলাঙ্গুরীয়। যুগলাঙ্গুরীয়, হ্যাঁ। অঙ্গুরি মানে কি জানেন? অঙ্গুরি মানে হলো আংটি, যুগলাঙ্গুরীয় হলো জোড়া আংটি, হ্যাঁ। ঠিক আছে, ওকে, বঙ্কিম গেল তাহলে। এবার লেখেন, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার কে বলেন? বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার, প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। মশা, মশা দেখেছেন? মশা, এই যে মশা, এই যে মশা। দুনিয়ার সব মোশাররফ লেখে ময়ূকার দিয়ে, কিন্তু উনি
লেখেন মশার সাথে মিলিয়ে। তো উনি যেভাবে লিখেছেন ওইভাবে আমাদেরকে লিখতে হবে, আর কিছু নেই। কি বলেন? তাহলে মীর মোশাররফ হোসেন, বানানটা ঠিক মতো লিখবেন, দুইটা র, একটা না কিন্তু। হ্যাঁ, মীর মোশাররফ হোসেন, তার জন্ম হয়েছে 13 নভেম্বর 1847, মৃত্যু হয়েছে 19 ডিসেম্বর 1911। আচ্ছা, আর একটা নাম্বার, জন্ম মৃত্যু সাল আমি লিখছি, দেখেন তো। 11 নভেম্বর 1948, 19 জুলাই 2012। বলেন তো নিচের জন্ম মৃত্যুটা কার? নিচের জন্ম মৃত্যুটা কার? হ্যাঁ, নিচের জন্ম মৃত্যুটা কার বলতে পারবেন? এটা হলো হুমায়ুন আহমেদ, আর এটা হলো মীর মোশাররফ হোসেন। একজন হলেন এই শতাব্দীর, আরেকজন ওই শতাব্দীর বিখ্যাত কথা সাহিত্যিক। একদম জন্ম তারিখ হ্যাঁ একই, 1847, 1948, মাঝখানে 100 বছর। 1911, 2012, মাঝখানে 100 বছর। 19 ঠিক ছিল, এখানে ডিসেম্বর আর এখানে জুলাই। এই আর কয়েক মাস পরে গেলেই, আর কয়েক মাস পর হলেই তো একসাথে জন্ম মৃত্যু পালন করতে পারতাম। কি বলেন? ঠিক না? ও, সবাইকে এসে পৌঁছায় না এখনো? আচ্ছা, তাহলে একটা গল্প বলি, শোনেন। মীর সাহেবের যখন সময় হলো, বয়স হলো আর কি, বিয়ের বয়স, বিয়ে করতে হলে পাত্রী লাগবে, তাই না? কি বলেন? পাত্রী লাগবে না? কোথায় পাই? স্বর্ণাপন্ন হলেন ঘটক পাখি ভাই। তো পাত্রী খোঁজার জন্য অনেকগুলো কন্ডিশন দিয়ে মাঠে নামিয়ে দিলেন পাখি ভাইকে। দিন শেষে ফিরে এসে বললেন, ব্যর্থ জাহাপনা, যেমনটা বলছেন মিলছে না। শর্তের কিছু হেরফের করে, একটু শিথিল করে আবার মাঠে নামিয়ে দিলেন। এইবার এসে বলছেন, ইউরেকা, পেয়ে গেছি, যেমনটা চাচ্ছেন, একদম ব্যাটে বলে মিলে গেছে। তো ব্যাটে বলে যখন মিলে গেছে, তাহলে আর দেরি কেন? মার ছক্কা, শুভ কাজ সম্পন্ন করে ফেললেন। আর শুভ কাজ সম্পন্ন করার পরে ওই যে পেন্ডিং এর একটা সিস্টেম আছে না, 1 মাস পরে, 2 মাস পরে, অমুক শুভ লগ্নে, কোনো পেন্ডিং নাই, শুভ দিনেই শুভক্ষণ। কি করলেন? বাসর ঘরে প্রবেশ করলেন। একদম বীর দর্পে, কিছু একটা আজকে হবেই। কাছে গেলেন, আস্তে করে ঘোমটাটা উঠালেন। কিন্তু ঘোমটা উঠিয়ে দেখলেন, এ কি অকস্মাৎ হলো বজ্রপাত। কি দেখলেন? ঘোমটা উঠিয়ে যাকে দেখলেন, এই জন সেই জন না। কি হয়েছে? কনে বদল। আর কনে বদল হলে কি আপগ্রেডটা পাওয়া যাবে? এর থেকে এ প্লাস, এ থেকে এ প্লাস দিবে? দুর্ভাগ্য মীর মোশাররফ হোসেনের। বাসর ঘরে যাকে পেলেন, এক তো প্রতিবন্ধী, আবার যাকে দেখে পছন্দ করে বিয়ে করলেন তার পুরা উল্টা। এখন বলেন, আপনারা হলে কি করতেন? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দরজা ভেঙে, কোনো উচ্চবাচ্য করলেন না, মেনে নিলেন যা আছে কপালে। আর তিনি যে মেনে নিয়েছেন তার প্রমাণ হলো, তিনি তার সেই ওয়াইফের নামে একটা পত্রিকা সম্পাদনা করেছেন। বলেন, তার ওয়াইফের নাম কি? বলেন তো, তার ওয়াইফের নাম কি? তার ওয়াইফের নাম হলো আজিজুন নেসা। সেখান থেকে তিনি পত্রিকার নাম করলেন আজিজুন নেহার। তো তার ওয়াইফের নামেই পত্রিকার নাম। দুইটা পত্রিকা তিনি অবশ্য সম্পাদনা করেছেন, একটা আজিজুন নেহার আর একটা হলো ঋত করি।
তাহলে তার দুটো সম্পাদিত পত্রিকা কি কি, একটা আজিজুন নেহার আর একটা হিতকরী। ঠিক আছে, তার বাড়ি কোথায় লেখেন? তার বাড়ি হলো, জন্মস্থান হলো লাহিনী পাড়া। লাহিনী পাড়া, কুষ্টিয়া জেলা লাহিনী পাড়া গ্রাম। কুষ্টিয়া জেলা লাহিনী পাড়া গ্রামে তার জন্ম। এই কেউ কিছু বলছেন না যে, চুপচাপ কেন, কথা বলেন। কে কে আছেন হাত তোলেন। 5 জন আছেন, 5 জন কে কে হাত তোলেন। ক্লাস করছেন 5 জন, কোন 5 জন ক্লাস করছেন এক্ষুনি হাত তোলেন, জানান দেন। আমি অমুক, আমি তমুক, আমি অমুকের বাপ, আমি তমুকের মা, নাকি? বলেন কে কে আছেন বলেন। স্যার আসি। ওয়াহিদা ইতি, কোথায় ছিলেন আপনি? আপনি তো প্রথম থেকে ছিলেন না, মাত্র আসলেন তাই না? আর পালাবেন না কিন্তু, আছেন থাকবেন। ঠিক আছে, আর কে আছে? আর কেউ কিছু বলে না, আর কেউ কিছু বলে না। আচ্ছা, তাহলে লাহিনীপাড়া হলো কুষ্টিয়া, কুষ্টিয়া জেলা লাহিনীপাড়া গ্রামে তার জন্ম। মৃত্যু হয়েছে অবশ্য পদমদিতে, পদমদি, পদমদি। ঠিক আছে, পদমদিতে তার মৃত্যু। জি, বিথি রানী অবন্তিকা, অবন্তিকা। আচ্ছা হয়েছে, এবার আসি তার সাহিত্য কর্মগুলো। লেখেন, প্রথমে লেখেন উপন্যাস। আমরা একটু দ্রুত করব, হ্যাঁ হ্যাঁ। উপন্যাস লেখেন, একটা লেখেন আহ রত্নবতী। গাজী মিয়ার বস্তানি। তারপরে লিখবেন উদাসীন পথিকের মনের কথা। তারপরে লিখবেন বিষাদ সিন্ধু। তারপরে লেখেন জিজিয়া খাতুন। তারপরে লেখেন তাহমিনা। নিয়তি কি অবনতি? বাধা খাতা। বুঝছে, এগুলো হলো তার উপন্যাস। ও আচ্ছা আচ্ছা, 45 কিলো আপ ডাউন করে কলেজে যেতে হয়? আপনি তো সেই আদি যুগেই আছেন। হ্যাঁ, আমাদের দাদা নানারা তারা না এত এত কিলোমিটার। তারপরে 45 কিলোমিটার না, নাকি আপনি হঠাৎ একদিন গেছেন আজকে?
নর্মালি তো এরকম রান করা একটু কঠিন। অথবা যারা যশোর থাকে খুলনাতে অনেক সময় যায়, বা এরকম ডিস্টেন্স এক জেলা থেকে আরেক জেলা, আপনার 45 কিলো, তার মানে এক জেলা থেকে আরেক জেলা চলে গেছেন। ওকে, তাহলে আমরা উপন্যাসগুলো পেলাম: রত্নবতী, গাজী মিয়ার বস্তানি, উদাসীন প্রতীকের মনের কথা, বিষাদ সিন্ধু, রিজিয়া খাতুন, তাহমিনা, নিয়তি কবন্তী, রাধাকাথা। আমরা এখন এই উপন্যাসগুলো সম্পর্কে আগে একটু জেনে নিব। রত্নবতী, রত্নবতী সম্পর্কে লিখেন তার প্রথম উপন্যাস, প্রথম উপন্যাস, হ্যাঁ, 1869। রত্নবতী সম্পর্কে লেখেন, এটি তার প্রথম উপন্যাস, 1869। তিনি ছিলেন 1869 লিখেছেন। আচ্ছা, আমরা 10 মিনিট সর্বোচ্চ সময় ক্লাস নিতে পারবো, ঠিক আছে? 10 মিনিট নিতে পারবো, 6টার সময় রিটেন ক্লাস আছে। আচ্ছা, রত্নবতী মীর মশাররফ প্রথম মুসলমান হিসেবে তিনি উপন্যাস রচনা করেছেন। তার মানে তার প্রথম উপন্যাস এটা যদি হয়, তাহলে প্রথম কি, প্রথম মুসলিম, প্রথম মুসলিম ঔপন্যাসিক, ঔপন্যাসিক রচিত উপন্যাস, প্রথম মুসলিম ঔপন্যাসিক রচিত উপন্যাস রত্নবতী। প্রথম মুসলিম, প্রথম মুসলিম ঔপন্যাসিক রচিত উপন্যাস, ঠিক আছে? গাজী মিয়ার বস্তানি, উদাসীন প্রতীকের মনের কথা, এই দুটো তার আত্মজীবনীমূলক উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস। গাজী মিয়ার বস্তানি, উদাসীন প্রতীকের মনের কথা, এই দুটো তার আত্মজীবনীমূলক উপন্যাস বা আত্মজৈবনিক উপন্যাস বলা হয়, ঠিক আছে? বিষাদ সিন্ধু, এটা তার শ্রেষ্ঠ উপন্যাস, বিষাদ সিন্ধু তার শ্রেষ্ঠ উপন্যাস। এই বিষাদ সিন্ধু উপন্যাসের বিষয়বস্তু কারবালার বিষাদময় কাহিনী, কারবালার বিষাদময় কাহিনী। কারবালার বিষাদময় কাহিনী নিয়ে বিষাদ সিন্ধু লেখা হয়েছে। তো এখানে ঐতিহাসিক কাহিনী, এটা ঐতিহাসিক কাহিনীতে ইমাম হোসাইন তিনি হলেন এখানে নায়ক। বাট এই উপন্যাসে, এই উপন্যাসের নায়ক বানানো হয়েছে এজিদকে, নায়ক এজিদ, নায়িকা জয়নব, নায়িকা জয়নব, নায়ক এজিদ, নায়িকা জয়নব, ঠিক আছে? নায়ক এজিদ, নায়িকা জয়নব। ওকে, তো বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু উপন্যাসের তিনটা পর্ব। একটা হলো মহরম পর্ব, পর্ব তিনটি: মহরম, মহরম পর্ব, উদ্ধার পর্ব, আর হলো এজিদ বধ পর্ব। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বধ পর্ব, ঠিক আছে? এই গেল তার উপন্যাসগুলো। এখন এই উপন্যাসগুলোকে মনে রাখার জন্য আমি একটা ক্লু দিয়ে দিই। বাড়ি থেকে গিয়েছিলাম, যাওয়া আসা 90 কিলোমিটার, শুধু আজকে গেছিলাম কাগজপত্র আনতে। আচ্ছা, কোথায় ওয়াহিদার বাড়ি কোথায়?
রিজিয়া খাতুন রত্নবতী গাজী মিয়ার বাঁধা কাতায় বিষাদ মনে উদাসীন পথিক তাহমিনা নিয়তির কথা জানালো। জামালপুর বকশীগঞ্জ সীমান্তের কাছে। ও, বকশীগঞ্জ সীমান্ত থেকে শহরে না? জামালপুরে কোন কলেজ জানো? জামালপুরে যে কলেজটা আছে সরকারি, কি নাম? আচ্ছা, তাহলে কি কি পেলাম? এই যে রিজিয়া খাতুন পেয়েছেন, তারপরে রত্নবতী, গাজী মিয়ার মাস্তানি নাকি বস্তানি, তারপরে বাঘা খাতা, তারপরে বিশাল সিন্ধু, উদাসীন প্রতীকের মনের কথা, আহমিনা, নিয়তি কি অবনতি। ঠিক আছে, এগুলো একটু আপনারা মিলিয়ে লিখে নিন। ওকে, মুছে দিলাম উপন্যাস গুলো। তিনি ছিলেন প্রথম মুসলিম ঔপন্যাসিক। এবার লেখেন নাটক। একটা লেখেন বসন্ত কুমারী, লেখেন বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীত অভিনয়, টালা অভিনয়। ওয়াহিদার বাড়ি ৪৫ কিলো দূরে শহর থেকে, জামালপুরে। তাও জামালপুরে কোচিং পাবেন না। অখ্যাত হয়তো কিছু কোচিং থাকতে পারে, কিন্তু ভালো কোচিং পেতে হলে আপনাকে কি ময়মনসিংহ পর্যন্ত আসতে হবে। তো মার্চ ফরওয়ার্ডের কল্যাণে আপনাদের জন্য এই সেবা, ঘরে বসে থেকেই এই ক্লাসগুলো করতে পারছেন। তো বলেন তো কতটা সুবিধা হয়েছে আপনাদের জন্য, কতটা উপকৃত হচ্ছেন? আচ্ছা, বেটা বসন্ত জমিদার, বেটা বসন্ত জমিদার। এখানে কি আছে? বেতে হলো বেহুলা গীতাভিনয়, তাতে হলো টালা অভিনয়, বসন্তের সাথে লিখবেন কুমারী, আর জমিদারের সাথে দর্পণ। এই হলো তার উপন্যাস। তো তিনি ছিলেন প্রথম মুসলিম নাট্যকার, প্রথম মুসলিম নাট্যকার, প্রথম মুসলিম নাট্যকার। ঠিক আছে, কোন নাটক লিখে? এই বসন্ত কুমারী, এই নাটকটা লিখে তিনি হয়েছেন প্রথম মুসলিম নাট্যকার। এটা 1873 সালে, এবং এটা হলো প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক, প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক, প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক বসন্ত কুমারী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক বসন্ত কুমারী। জমিদার দর্পণ, এই নাটকটা লেখা হয়েছে ওই যে যেমন নীল দর্পণ আমরা দেখেছিলাম, নীল দর্পণ লেখা হয়েছিল কি নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে।
আর জমিদার দর্পণ লেখা হয়েছে মূলত জমিদারদের অত্যাচারের কাহিনী নিয়ে। তাহলে এই চারটা হলো তার নাটক। এবার লেখেন প্রহসন। লেখেন ভাইয়ে ভাইয়ে হাঁস কাগজে এ কি করলো, এর উপায় কি? ভাই ভাই হাঁস কাগজে কি করলো, এর উপায় কি? এখানে একটা হলো ভাই ভাই, এই তো চাই। হাঁস কাগজ একটা, কি একটা, এর উপায় কি একটা। এই চারটা হলো তার প্রদর্শন। ভাই ভাই তো চাই, ফাঁস কাগজ, কি, এর উপায় কি। এই চারটা হলো তার প্রদর্শন। দেখেন প্রবন্ধ। আমার জীবনী, আমার জীবনীর জীবনী বা বিবি কুলসুম। খোদবা, গজীবন। একটা হলো আমার জীবনী, একটা হলো আমার জীবনীর জীবনী বা বিবি কুলসুম। জীবনীর জীবনী বা বিবি কুলসুম, গজীবন, খোদবা। কত বাজে? 58। ওফ, আচ্ছা ক্লাস আমাদের এখানে শেষ করতে হবে। তাহলে আমার জীবনী, আমার জীবনীর জীবনী বা বিবি কুলসুম, খোদবা, গজীবন। এটা হলো, এটা হলো তার আত্মজীবনী। এটা হলো তার আত্মজীবনী। আর এটা কি জানেন, এটা হলো প্রথম ওয়াইফ ছিল আজিজুন নেহার, বিবি কুলসুম এটা ছিল তার দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় জীবন, দ্বিতীয় স্ত্রীর নামে, দ্বিতীয় স্ত্রীর নামে প্রবন্ধটা। আর গজীবন এটা তার বিতর্কিত প্রবন্ধ, গজীবন বিতর্কিত প্রবন্ধ। ঠিক আছে। এই দেখা যাচ্ছে প্রহসন কি? প্রহসন হলো নাটক, ব্যঙ্গ নাটককে প্রহসন বলে। সব প্রহসন নাটক, ঠিক আছে, সব প্রহসন নাটক। প্রহসন গুলো নাটক, কিন্তু এটা উপস্থাপনা কি ব্যঙ্গ বিদ্রুপের আকারে, এই জন্য এটাকে প্রহসন বলে। ঠিক আছে। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। তাহলে আমাদের সময় হাতে একদমই নাই, একদম নাই মানে নাই, একদম নাই। 6টা বেজে গেছে, 1 মিনিট আমার আরেকটা ক্লাস, রিটেন ক্লাস এখন শুরু হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হুম। আর আজকে এখানে আর কথা বলার সুযোগ নেই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।